জুলাই আন্দোলনের চূড়ান্ত দিনগুলোয় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচার গুলিও দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। গণঅভ্যুত্থানে রাজপথে নেমে আসে সকল শ্রেণী পেশার মানুষ। লাখো মানুষের ভিড়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা হয় শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবি। এর প্রেক্ষিতে ৪ আগস্ট সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলন দমাতে রাজধানী সহ সারা দেশে মাঠে নামে ছাত্রলীগ ও সরকারের পেটোয়া বাহিনী। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ছাত্র রাজনীতিতেও পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি। রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। ছাত্রী ভাই এবং বোনেরা চাই যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক করা হচ্ছে না, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ। আজকে এখানে লাখো লাখো জনতা, ইউনূস সাহেব দেখে যান। এতে যোগ দেন ঢাকা সহ বিভিন্ন জেলার ছাত্রদল নেতাকর্মীরা। রোববার বেলা ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও অনেক আগেই জড়ো হন নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। নেতাকর্মীদের ঢল শাহবাগ ছাপিয়ে ছড়িয়ে পড়ে মৎস্যভবন, কাটাবন, টিএসসি সহ আশপাশের এলাকায়। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা যাতে আর ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উৎখাত কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষায় জোর দেবে বিএনপি। জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। সমাবেশে ৯ দফা দাবি তুলে ধরেন ছাত্রদল সভাপতি। জানান, ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা। শিক্ষা, ঐক্য, প্রগতির ঝান্ডাবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এই সমাবেশেও নেতারা ঘোষণা দিলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশ ও মানুষের স্বার্থে যে কোনো আন্দোলনে রাজপথে থাকবে ছাত্রদল। সেই সাথে শিক্ষাঙ্গনে গড়ে তুলবে সহাবস্থানের ছাত্র রাজনীতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠান। গণঅভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের ৭৮ শহীদ পরিবারকে এই অনুষ্ঠান থেকে দেওয়া হবে সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান। রোববার দুপুরে অনুষ্ঠানের স্থলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করায় ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেয়া হবে। পাশাপাশি যুবদলের ৬ জন নেতা পাবেন মরণোত্তর সম্মাননা স্মারক। জুলাই অভ্যুত্থানে সক্রিয় সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেয়া হবে সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের ৬টি বিশেষ স্থানে এরই মধ্যে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে বলে জানানো হয়। আব্দুল মোনায়েম বলেন, সোমবারের অনুষ্ঠান সামনে রেখে যুবদলের উদ্যোগে ঢাকা মহানগরীর 10টি আর্ট স্কুলের প্রায় ১৫০০ শিশু কিশোরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় র‍্যাব বিলুপ্ত এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে আইনি কাঠামো তৈরির দাবি জানান নেতারা।
গত বছরের ৩ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের পতন হয় ৫ আগস্ট। এক বছর পর সেই দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় নেতারা অভিযোগ করেন, অনেক জায়গায় এনসিপিকে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। এনসিপি নেতারা আরো বলেন, সাম্যের বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের দাবি জানান তারা। বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি, অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সমাবেশ থেকে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইস্তেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের গতি নিয়ে ক্ষোভ জানান এনসিপি নেতাকর্মীরা। স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজও সাক্ষ্য গ্রহণ চলবে। রোববার মামলায় প্রথম সাক্ষ্য দেন ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নাক মুখ হারানো খোকন চন্দ্র বর্মন। নিজের আহত হওয়া ও কয়েকজন গুলিতে নিহত হওয়ার ঘটনার বর্ণনা দেন তিনি। তাকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ সময় শেখ হাসিনা সহ সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে। জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে নাক মুখ হারানো খোকন চন্দ্র বর্মন। পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে, ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এটা উনি বলেছেন। এর আগে সূচনা বক্তব্যে প্রসিকিউশন জানায় শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকবে না। এজন্য সকল অপরাধীর সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। সাক্ষ্য গ্রহণের সময় আদালতে হাজির করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দেখবেন জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচার গুলি টলাতে পারেনি জুলাই যোদ্ধাদের। স্বৈরশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের রাজপথে নেমে আসে সকল শ্রেণী পেশার মানুষ।
অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও পুলিশের কাছ থেকে বাঁচতে পালিয়েছিলেন হাসপাতালের বর্জ্যের গাড়িতে। 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন 16 জুলাইয়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। লাখো মানুষের ভিড়ে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে। উঠে আসে দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। স্বৈরশাসনের অবসান ঘটলেও রয়ে গিয়েছে ক্ষত। মোহাম্মদপুরের বাসিন্দা বিল্লাল হোসেন। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আহত হন তিনি। হাসপাতালে ভর্তি হলে সেখানেও হানা দেয় হাসিনার অনুগত বাহিনী। প্রাণ বাঁচাতে পালিয়েছিলেন হাসপাতালের বর্জ্যের গাড়িতে। আমার যে পায়ে বুলেট আঘাতপ্রাপ্ত হয়েছে আমার ওই খেয়ালই নাই। আমার শুধু খেলা একটা ফেসিস্টের বিদায় কখন হবে। এখানে প্লাস্টার করলো, প্লাস্টার করার পর হঠাৎ করে এক ওয়ার্ড বয় আসলো, ভাই এখানে তো 8টা গাড়ি চলে আসছে, পুলিশের ডিবির আপনাদের গ্রেপ্তার করবে। তখন আমাদের ভিতরে আতঙ্ক ছিল। তখন আমার সহযোদ্ধা আমাকে ময়লার গাড়িতে নিয়ে পরে হাসপাতালের পিছনের গেট থেকে আমাকে বাইর করে দেয়। 3 আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে যুক্ত হন কামরুল। গণগ্রেফতার থেকে পালিয়ে আসলেও রক্ষা পাননি বুলেটের আঘাত থেকে। পুলিশ হইলেও প্রথম আমারে ডাক দিছে, এর ভিতরে আমার যে এই যে দেখেন এই বাড়িটা যে দিছে, এই বাড়িটা দেওয়ার পরে আমার এই বাড়িটা দিছে এরকম একটা এসএস পাইপ দিয়া হেলমেট পরা ছাত্রলীগ রাজধানীর নিউ মার্কেটে। এই যে এই বাড়িটা। রামপুরায় আন্দোলনের প্রথম থেকেই সম্পৃক্ত ছিলেন আরেক যোদ্ধা হাসান। তুলে ধরেন আহত ও নিহতদের সেই বিভীষিকাময় দিনের কথা। হঠাৎ করে এসেই তারা মানে উদ্দেশ্যহীনভাবে আমাদের উপরে ফায়ার শুরু করলো এবং ফায়ারের সময় তারা বলতেছিল যে আজা 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 এরকম করে হিন্দিতে কথা বলতেছিল আমাদের সাথে। এবং যখন ফায়ারটা করতেছিল একদম কাউকে দেখে না বা টার্গেট না করে 1 বাই 1 ওরকম করে না, একদম অচেতন অবস্থা এইভাবে একের পর এক ফায়ার করতেছিল। শত তরুণের আত্মত্যাগের এই নতুন বাংলাদেশে যোদ্ধাদের দাবি শহীদদের বিচার ও নিরাপদ ভূমি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে 8 জোড়া ট্রেনে করে রাজধানীতে আসবে ছাত্র জনতা। বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য সূচি তৈরি করা হয়েছে। এসব ট্রেনের ভাড়া পরিশোধ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয় জানায়, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। চিঠির পর 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। 16টি কোচের সমন্বয়ে তৈরি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। এই ট্রেনের জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে 7 লাখ টাকার কিছু বেশি। এছাড়া গাজীপুরের জয়দেবপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে 8টি কোচ নিয়ে। এরকম রাজশাহী, সিলেট ও রংপুর থেকেও ট্রেনে রাজধানীতে আসবে ছাত্র জনতা। পাবলিক এই অনুষ্ঠানে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে। এটা তো একটা এই জুলাই তো কারো একার অনুষ্ঠান না, শুধু ঢাকার ব্যাপার না। তো ওই জন্য ওরা একটা চাইছে, তো সেটা রেসপন্সে জুলাই অধিদপ্তর এই আয়োজনটা করছে। আর এটার জন্য রেলওয়ে উইল রিসিভ ফুল পেমেন্ট। নিরপেক্ষ না হলে আগামী নির্বাচন বর্জন করতে পারে এনসিপি। রোববার নির্বাচন কমিশনে দল নিবন্ধনের জন্য নথিপত্র জমা ও সিইসির সাথে বৈঠক শেষে কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, একটি দল ছাড়া অন্য দলের ভোটদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে ইসি। পাটোয়ারি বলেন, গত 15 বছরে জনগণ ভোট দিতে পারেনি, এবারও সেই পায়তারা চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানে বাধা তৈরি করলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি। ইসি যদি সামরিক ও দলীয় উর্দিপরে ভোটদানের প্রক্রিয়ায় বাধা দেয় ও মেরুদণ্ডহীনভাবে কাজ করে, তা মেনে নেওয়া হবে না। ইসির অসঙ্গতিগুলো সবার সামনে তুলে ধরা হবে। তার অভিযোগ, নির্বাচন কমিশনাররা এমন কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন যার কারণে ইসির গ্রহণযোগ্যতা কমেছে। এনসিপি আরও কিছুদিন সময় দিতে চায় ইসিকে। শাপলার প্রতীক ইস্যুতে ইসি চাইলে বিধিমালা সংশোধন করতে পারে বলেও মনে করে দলটি। মানুষ হলে ভোট দিতে পারে নাই, আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে।
16 বছর যারা গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদের দালালি করেছে তাদের বর্তমান অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকেলে রাজধানীর তথ্য ভবনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও বেতন ভাতা নিশ্চিত করার কাজ চলছে। গণমাধ্যমের মালিকানার সাথে সাংবাদিকদের যুক্ত করারও পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছেন। তাদের কল্যাণে সাংবাদিক সংগঠন সহ নিজ নিজ মিডিয়া হাউসকে কাজ করার আহ্বান জানান তিনি। আমি বলে আসতেছি, সংবাদ মাধ্যম যদি স্বাধীনতা চায়, স্বাধীনতার সাথে সাথে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। তাকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাতে যেতে হবে। এটা গেলেই আস্থার যে সংকট আছে এটা ফেরত আসবে। এবং এটার প্রথম ধাপ হচ্ছে যারা গত 16 বছরে ফ্যাসিবাদের দালালি করেছেন, যারা অনৈতিকতা এবং দুর্নীতির সাথে ছিলেন, তারা যদি নিজেদের কে স্পষ্ট করেন জনগণের সামনে। একদম মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তুলে সেই সাংবাদিক, তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে। প্লিজ আপনার মফস্বলের যে সাংবাদিকটা আছে দেখেন সে আসলে কত টাকা পায়, তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা। সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে সংস্থাটি। আজ থেকে অনলাইনে 2025-26 কর বর্ষের রিটার্ন দেওয়া যাবে। তবে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি সহ 4টি বিশেষ শ্রেণীর করদাতার জন্য কাগজে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। বর্তমানে 1,12,00,000 মতো কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএনধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছর মাত্র 40 লাখের মতো রিটার্ন দেন। গত বছর ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠান সহ নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণীর জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর 17 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দেন। করের আওতা বাড়াতে এবার ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। এনবিআরের আদেশে বলা হয়েছে, 65 বছরের বেশি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। সোমবার থেকে করবর্ষ 2025-26-এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। একটা শক্তিশালী সুশাসন এবং রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক জায়গায় হতে হবে এবং হয়ে যে রেভিনিউ কালেকশন বাড়ানোর কোনো বিকল্প নাই, আবার রেভিনিউ সিস্টেম যাতে বিনিয়োগ এবং করদাতা বান্ধব হয় সেটারও বিকল্প নাই। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা দেবেন রাজস্ব বোর্ডের কর্মীরা। উমনহা রাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। আজ খুলে দেয়া হবে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, রাতে কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 ফুট। বৃষ্টির কারণে হ্রদের পানি এখন 107 ফুট উচ্চতায় রয়েছে, যা বিপদসীমার কাছাকাছি। পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করতে আজ বিকেল 3টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। এদিকে পানি বাড়তে থাকায় এরই মধ্যে তলিয়ে গেছে হ্রদের পাড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা। কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু যেই আদালতের রায় ঘিরে 1 বছরে সেই বিচার অঙ্গনে কতটা পরিবর্তন হলো? গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাই কি ন্যায় বিচার পাচ্ছেন? এসব প্রশ্নের উত্তরে আইন কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বাধীন বিচার বিভাগের জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন সবাই। আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন পর 10 আগস্ট সুপ্রিম কোর্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের 5 বিচারপতি। হাইকোর্টে বিতর্কিত 12 বিচারপতিকে পাঠানো হয় ছুটিতে। রদবদল করা হয় অধস্থান আদালতের কয়েকশো বিচারককে।
সব ধরনের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয় সহ নানা উদ্যোগ নেয় সরকার। প্রথমবার আইন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে হাইকোর্টের বিচারপতি। মামলা জট ও ভুয়া মামলা কমাতে সংস্কার হয়েছে বিভিন্ন আইন। জাস্টিস সিস্টেমের মধ্যে পলিটিক্স ঢুকে গিয়েছিল, আমাদের জুডিশিয়ারিতে এই মুহূর্তে পলিটিক্সটা খুব ওইভাবে কাজ করছে। ক্রিমিনাল প্রসিডিউর কোডের 173A এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হলো যে একটা মামলা হওয়ার পরে 15 দিনের মধ্যে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়ে যাদের কোনোই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। অভ্যুত্থানের মাত্র 1 মাসের মধ্যে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ দিয়ে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার শুরু করে সরকার। ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার রায়ের আশায় রাষ্ট্রপক্ষ। যেগুলো প্রত্যেকটা মানুষ দেখেছে, যেগুলোর আহত নিহতরা এখনো হাসপাতালে, তাদের চিকিৎসা চলমান আছে, এরকম একটা তাজা এভিডেন্সের বিচার এখন হচ্ছে। এই ট্রাইব্যুনাল হওয়ার পরে যতগুলো প্রশ্ন ডিফেন্স থেকে অথবা আওয়ামী লীগ থেকে তোলা হয়েছে সবগুলোই কিন্তু প্রসিকিউশনের বিরুদ্ধে। বিচারক নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই তারা পায়নি। এটাই হলো এই ট্রাইব্যুনালের সবচেয়ে বড় নিরপেক্ষতা। তবে এত কিছুর পরও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরেনি। বিচারকরা নির্ভয়ে কাজ করতে পারছেন না বলে অভিযোগ অনেক আইনজীবীর। বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারবে এই কথা কেউ বলতে পারবে না, এবং যার কারণে কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা অবিচার দেখছি। অনেক সময় হাজার হাজার লক্ষ লক্ষ মনো সরকারই বলছে এগুলো মিথ্যা মামলা, কিন্তু আমরা আদালতে আসলে আমাদের জামিন হচ্ছে না। আইনজীবীরা বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার সব বাধা দূর করতে না পারলে প্রশ্নবিদ্ধ হবে এই গণ অভ্যুত্থান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী, পাহাড় ও বন নিয়ে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, অথচ এই বনে নেই বন্যপ্রাণী বসবাস উপযোগী গাছ ও পরিবেশ। গভীর বনেও আদি প্রজাতির বৃক্ষের দেখা মেলে না। ফলের গাছ না থাকায় বনভূমি ছেড়ে চলে যাচ্ছে স্তন্যপায়ী ও সরীসৃপ প্রাণী। অল্প কিছু পাখি ও উভয়চর প্রাণী বেঁচে আছে পার্বত্য বনে। বন্যপ্রাণী গবেষক বলছেন পাহাড়ি বনের স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে গেছে। বাস্তুতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান তাদের। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবরে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর পর ফিরতে শুরু করেছে স্থগিত হওয়া ক্রয়াদেশ। এতে দেশের রপ্তানিকারকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। উদ্যোক্তারা বলছেন এক মৌসুমে কিছুটা বিক্রি কমলেও দীর্ঘমেয়াদী ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে। দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক নির্ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্কের নতুন হার চীন ও ভারতের তুলনায় কম। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মার্কিন বাজারে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে প্রায় $700 কোটি পোশাক পণ্য। পোশাক রপ্তানিকারকরা বলছেন শুল্কের নতুন হার ঠিক করার পর ক্রয়াদেশ স্থগিত করা ক্রেতারা আবার যোগাযোগ শুরু করেছেন। তাদের আশা কোনো ক্রয়াদেশ বাতিল হবে না, বরং প্রতিযোগী চীন, ভারত থেকে বাংলাদেশে আসার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু অন্যান্য দেশের শুল্ক একই পর্যায়ে আছে, তো বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এবং অনেক দিনের আমাদের অভিজ্ঞতা, প্রাইস সবকিছু মিলে অর্ডার চলমান থাকবে বলে আমরা আশা করি। শুল্ক নিয়ে প্রাথমিক স্বস্তি মিললেও টেকসই সুফল পেতে কূটনৈতিক অর্থনীতিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি ও পণ্য বৈচিত্র্যকরণের তাগিদ তাদের। ভবিষ্যৎ বাণিজ্য কূটনীতি বলে দিবে আসলে সেই জায়গায় বাংলাদেশ এখন যেভাবে ভূমিকা রাখতে পেরেছে, ভবিষ্যতেও সেই জায়গাটা যদি প্রতিযোগিতার জায়গাটার সক্ষমতার জায়গাটা যদি ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ একটা সার্টেন যে গেইন পাবে। রপ্তানি বাণিজ্যে ভালো করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বন্দরে সক্ষমতা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ যাত্রীরা। রোববার রাত 8টা থেকে শুরু হওয়া ধর্মঘটে জেলার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, পরিবহন শ্রমিককে মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে কর্মবিরতির কারণে ঢাকার উদ্দেশ্যে কোনো ধরনের দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। রোববার সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন বাস শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর করে। আশুলিয়ায় লরি চাপায় মা ছেলে সহ অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রাতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় বাইপাইল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে মহাসড়কের উল্টো পথ দিয়ে বলিভদ্র যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে নূরজাহান বেগম ও তার 5 বছরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই লরিটি আটক করা হলেও চালক পলাতক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অটোরিকশার সাথে সংঘর্ষে 2টি মোটরসাইকেলের 4 আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে রামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী মোটরসাইকেলের সাথে মাধবপুরগামী মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 2 মোটরসাইকেলের 4 আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফরিদপুর, রংপুর ও বরগুনার অনেক জায়গায় বেহাল সড়ক। বৃষ্টিতে খানাখন্দে পড়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগে চলাচলকারীরা। দ্রুত সড়কগুলো মেরামতের দাবি ভুক্তভোগীদের। এমন বেহাল দশা ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় 30 কিলোমিটার সড়কটির 22 কিলোমিটারে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ভোগান্তিতে চালক ও যাত্রীরা। এই রাস্তায় আমি একটা রুগী নিয়ে যাতায়াত করলে যে জায়গায় আমার লাগে 20 মিনিট, ওই জায়গায় আপনার হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। প্রতিদিনই অনবরত সড়ক দুর্ঘটনা ঘটতেছে। আজকে আমার সামনে 3টা অটো পড়ে গেল। খানাখন্দে ভরা রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় 5 কিলোমিটারে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে রাস্তাটা এত ভাঙা, এত পরিমাণ ভাঙা, কেউ চোখে দেখে না, কোনো প্রশাসনও চোখে দেখে না। স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে পারে না, উল্টি রিক্সার থেকে পড়ে আহত হয়। বরাদ্দের অভাবে কাজ শুরু করতে পারছে না নগর কর্তৃপক্ষ। রংপুরে যে বাজেট বরাদ্দ, তাতে এত বড় রাস্তা আমাদের সক্ষমতায় কোনো নির্মাণ করাটা আসলে আমাদের জন্য সম্ভব না। সেই কারণে এটা আমরা প্রজেক্টের প্রপোজাল আকারে পাঠিয়েছি। তবে জরুরি বিবেচনায় খুব বেশি যে জায়গায় মেরামতের জরুরি হয়ে পড়েছে, সেই জায়গায় একটু মেরামতের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। একই চিত্র বরগুনার আমতলী তালতলী আঞ্চলিক সড়কের 22 কিলোমিটারে। বিকল্প সড়ক না থাকায় বেহাল সড়কে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। রাস্তা যখন হয় তখন দেখা যায় একটু সুন্দর, কিন্তু 2 মাস 6 মাস 1 বছর যেতে না যেতে আবার রাস্তার সেই যে দুর্ভোগ, সেই বেহাল অবস্থা হয়ে যায়। 10 মিনিটের রাস্তা 40 মিনিট লাগে, বুঝলেন, তারপরে গাড়ির ক্ষতি। এদিকে সাতক্ষীরার প্রায় 5.5 কিলোমিটার দৈর্ঘ্যের 2টি আঞ্চলিক সড়কে চলমান কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবৈধভাবে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গা আদি চ্যানেলের লালবাগ সহ বেশ কয়েকটি এলাকার জমি। পরিবর্তন করা হচ্ছে নদীর জমির শ্রেণীও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্ধার করা জমিতেও নতুন করে চলছে দখলদারিত্ব। জেলা প্রশাসন বলছে, আদালতের রায় মোতাবেক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এসব জমি উদ্ধারে শিগগিরই অভিযানে নামার ঘোষণা দক্ষিণ সিটির। রাজধানীর লালবাগ মৌজা বেড়িবাঁধের পাশে ট্রাক ভর্তি করে আবর্জনা ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ। এর আগে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করেছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে মামলা করে ফেরত পান স্থানীয় ব্যবসায়ী সাইদ হোসেন ময়না হাজি। প্রথম একটা রায় হয়েছে, রায়ের পরে সরকার আবার আপিল করছেন। আপিলে আমরা যেছি, যেটার পরে আমরা জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছি। জেলা প্রশাসক আমাদের কাগজপত্র দেখে যাচাই বাছাই করে আমাদেরকে ছাড়পত্র দিয়েছেন। ভিপি সম্পত্তি হিসেবে তিনি আদালত থেকে রায় পেয়েছেন, ভিপি ট্রাইব্যুনালে এবং আপিল ট্রাইব্যুনালে। পরবর্তীতে তিনি ডিসি অফিস থেকে সেটাকে অবমুক্ত করেছেন এবং ডিসি অফিস থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন এটা তার অনুকূলে বুঝিয়ে দেওয়া হয়।
তবে দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন কর্পোরেশনের অধিগ্রহণ করা 0.70 একর জমি দখলের জন্য ভরাট করেছেন ময়না হাজিব। বেআইনিভাবে চ্যানেলের অংশ ভরাট করে জমির শ্রেণীর পরিবর্তন করেছেন। আমরা তাদেরকে জরিমানা করব, জরিমানা করব, বা আমাদের যে ইনস্ট্রুমেন্টস আছে সেগুলো দিয়ে আমরা এই বিষয়গুলো উচ্ছেদ করব। আমাদের যান্ত্রিক সার্কেলে যে যন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে নরমালি আমরা উচ্ছেদ করি। শুধু এই অংশ নয়, আদি বুড়িগঙ্গা চ্যানেলের শহীদনগরের লোহার ব্রিজ এলাকায় প্রকল্পের নামে জমি ভরাট করে ঠিকাদার প্রতিষ্ঠান এনডিই জমির শ্রেণীরও পরিবর্তন করে তারা। এটা খাল ছিল, এখন ভরাট করে আর রাস্তা বানাই যাচ্ছে, এদিক দিয়ে ব্রিজ বানাইবো দেখা। আগে ছিল খাল, আমরা শৈশবে এগুলো বিশাল লাগে, এখানে মাছ ধরছি, আমরা নৌকা পাইছি, কত কিছু গোসল করছি, বহুত কিছু। 2022-23 অর্থ বছরে চ্যানেলটি 4.5 কিলোমিটার এলাকা খনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। ব্যয় হয় প্রায় 30 কোটি টাকা। সেখানে সবুজায়ন ও নান্দনিক স্থাপনার লক্ষ্য থাকলেও নানা বাধায় সে কাজ আর এগোয়নি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝুঁকি নিয়েই নাটোরের হালতি ও চলন বিলে চলছে নৌকার ভ্রমণ। কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা ছাড়াই বিলে ভ্রমণ করছেন হাজারো দর্শনার্থী। তাদের অভিযোগ, প্রায় প্রতি বছরই নৌকাডুবির ঘটনা ঘটলেও দেয়া হচ্ছে না কোনো লাইফ জ্যাকেট। এদিকে বিলে ভ্রমণকারীদের নিরাপত্তায় পর্যাপ্ত নজরদারির নির্দেশ জেলা প্রশাসনের। নাটোরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হালতি ও চলন বিল। বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিল দুটি। আর সেই সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের পানিতে চলে কয়েকশো নৌকা, কিন্তু কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা না থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত বহনেরও রয়েছে অভিযোগ। আমি নিজেও সাঁতার জানি না, আমার বাচ্চারাও সাঁতার জানে না। যদি এখানে আসলে লাইফ জ্যাকেট বা এখানে প্রোটেকশনের ব্যবস্থা থাকতো তাহলে আমি নির্ভয়ে বেড়াতে পারতাম, আরও বিষয়টা উপভোগ করতে পারতাম। লাইফ জ্যাকেট ছাড়া আসলে ট্যুর দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। নিরাপদ থাকলে আমরা ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বছরে 3 মাস বিলে চলে নৌকা ভ্রমণ। লাইফ জ্যাকেট খরচ সাপেক্ষ বলে দাবি মাঝিদের, এজন্য প্রশাসনের সহায়তা চান তারা। মাল্লা মাঝি আছে, তারপরে প্যাসেঞ্জার আছে, মিলে লাইফ জ্যাকেটের খুব দরকার। কিন্তু আমাদের যা ইনকাম, এই ইনকামে আমাদের লাইফ জ্যাকেট কেনার মতো সামর্থ্য নাই। তাই সরকার থেকে যদি এই লাইফ জ্যাকেটটা ব্যবস্থা করতো, আমাদের এই এলাকায় মোটামুটি 100টার মতো নৌকা আছে। এদিকে বিলে দর্শনার্থীদের ভ্রমণের নিরাপত্তা ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বা যে ধরনের সরঞ্জামগুলোর প্রয়োজন আছে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দিয়েছি। গত বছর হালতি বিল ও চলন বিলে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 30টি নৌকা, প্রাণ হারান 2 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে 68 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে 74 জন। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM এর প্রধান আব্দুস সাত্তর SOF। তিনি জানান, প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে রোববার ভোরে আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে 154 জন আরোহী নিয়ে ডুবে যায় নৌকাটি। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। সমুদ্র সৈকত ও আশেপাশের এলাকা থেকে 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় সাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতি বছর সমুদ্রের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইয়েমেন যাওয়ার পথে প্রাণ হারায় আফ্রিকার সংঘাতপূর্ণ দেশগুলো থেকে পালিয়ে আসা বহু নাগরিক। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাই।